ভিডিও শুরুর আগে চটপট কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এক, এই চ্যানেলে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, পরিবেশ সচেতনতার মতো বিষয় নিয়ে আমি আলোচনা করি। যদি আপনার মনে হয় এই পরিস্থিতিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। দুই, এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে আমি তথ্যের উপরেই বেশি গুরুত্ব দিই। খুব বেশি ছবি বা ভিডিওর ব্যবহারও করি না, কারণ কপিরাইট সমস্যা হতে পারে। এডিটিংয়ের মানও একেবারেই সাধারণ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে সাম্প্রতিক তথ্যগুলি তুলে ধরাই এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। তাই খামতিগুলিকে ক্ষমা করে এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য যদি আপনার কাছে গুরুত্ব পায়, তা আমাকে কাজ করতে মোটিভেট করবে। আসুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড হবে তখন হয়তো সপ্তম দফার নির্বাচন হতে মাত্র একদিন বাকি, না হয় সবে মাত্র শেষ হয়েছে, আর তারপরেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। আগামী 5 বছরের জন্য ভারতবর্ষের ভবিষ্যৎ কাদের হাতে যাচ্ছে, তার জন্য 4 জুন অবধি অপেক্ষা করতেই হবে। তাই হাতে আর বেশি সময় নেই। এর মধ্যে ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কয়েক মিনিটের ব্যাপার, বেশি সময় নেব না। দেখুন, নির্বাচন কারা জিতবে সেই বিষয়ে এই ভিডিওতে আমার কথা বলার কিছু নেই, কিন্তু এনডিএ বা ইন্ডিয়া যে অ্যালায়েন্সই সরকারে আসুক, তারা কি জলবায়ু পরিবর্তন বা পরিবেশ সংরক্ষণ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন? গত কয়েক মাস ধরে নির্বাচনী প্রচারে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের বক্তব্য মন দিয়ে শুনেছি, আর এইসব শোনার পরে আমার মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলির সঙ্গে আপনারা একমত কিনা প্লিজ জানাবেন। আমার মতো আপনিও কি একমত যে সরকার পক্ষ বা বিরোধী পক্ষ যে দলেরই নেতা হন না কেন, তাদের বক্তৃতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে তেমন কোনো কথা নেই? যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে সংশোধন করে দেবেন। অথচ দেখুন, সারা দেশে কি প্রচণ্ড গরমই না পড়েছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ 29 মে, যখন এই ভিডিওর জন্য রিসার্চ করতে বসেছি, তার কিছুক্ষণ আগেই খবরে দেখেছি বিহারের বেগুসরাই আর শেখপুরায় প্রায় 48 জন ছাত্রী স্কুলে ক্লাস করার সময় প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দিল্লিতেও কিন্তু তাপমাত্রার পারদ স্পর্শ করেছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে, যা গত 100 বছরের রেকর্ড। তো কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। বিশ্ব উষ্ণায়ন কি বা কেন, সেই নিয়ে বিশদে আলোচনা এই ভিডিওতে করছি না, তবে আমি এর আগেই এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি, আপনারা পারলে দেখবেন। যা বলছিলাম, এই এত অস্বাভাবিক গরমে নেতারা আসছেন, গরম গরম বক্তৃতা দিচ্ছেন, কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে তারা সরকারে এলে কিভাবে কাজ করবেন তা নিয়ে কোনো কথা বলেননি। মেইন স্ট্রিম মিডিয়াও তাদের এই নিয়ে কোনো প্রশ্ন করেননি, অন্তত আমার চোখে পড়েনি। যদি ভুল হই সংশোধন করে দেবেন। এখন আপনি যদি আমাকে বলেন দেশের সমস্যা কি কম পড়েছে, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি বাদ দিয়ে গরম নিয়ে কথা বলা কি খুব যুক্তিপূর্ণ? এর উত্তরে আমার যুক্তি হলো, গত কয়েক বছরে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে, একের পর এক রেকর্ড ভাঙছে, সেখানে এই বিষয়টি কি গুরুত্বপূর্ণ নয়? তাপমাত্রা যখন 50-55 ছাড়াবে তখন কাজকর্ম সুষ্ঠুভাবে করা যাবে তো? এই 40-42-এই তো প্রাণ ওষ্ঠাগত। যাই হোক, এবার আসি দ্বিতীয় পয়েন্টে। নির্বাচন শুরু হওয়ার কিছুদিন আগেই লাদাখে এত বড় একটা আন্দোলন হয়ে গেল। সোনাম ওয়াংচুক 21 দিন ধরে অনশন করলেন। তারপরেও লাদাখের মানুষ দফায় দফায় অনশনে বসেছেন। বিরোধী পক্ষ এই নিয়ে তেমন কোনো কথা বলেননি। কিন্তু বলে রাখি, লাদাখের এই আন্দোলন সম্পর্কেও কিন্তু বিশদে ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা প্লিজ দেখবেন। যা বলছিলাম, আমি আশা করেছিলাম প্রধান বিরোধী দলগুলির নির্বাচনী প্রচারে সোনাম ওয়াংচুককে লাদাখের সমস্যা নিয়ে বলতে আমন্ত্রণ জানানো হবে। অনশন চলাকালীন সোনাম নিজে তার ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে বিরোধী রাজনৈতিক দল যদি এই নিয়ে নির্বাচনী প্রচারের মঞ্চে তাকে বলার জন্য ডাকে, তাহলে তিনি যাবেন। যদিও কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে লাদাখকে তাদের দাবি অনুযায়ী 6ষ্ঠ তফসিলের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে,
কিন্তু শুধু সেইটুকুই কি সব? কারণ একই প্রতিশ্রুতি তো বিজেপিই দিয়েছিল 2019-এর নির্বাচনে। তারাই নির্বাচনের ঠিক আগে আগে লাদাখের মানুষকে ষষ্ঠ তফসিল দেওয়ার প্রতিশ্রুতি নাকচ করে দিয়েছে। 2024-এ বিজেপির ইস্তেহারে কিন্তু এই বিষয়ে কোনো প্রতিশ্রুতিও নেই, যদিও লাদাখের বিজেপি প্রার্থী তার নির্বাচনী প্রচারে এই বিষয়ে লাদাখের মানুষকে আশ্বস্ত করেছেন যে তিনি জিতলে কেন্দ্রে এই বিষয়ে কথা চালিয়ে যাবেন। লাদাখের মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন কিনা তা সময় বলবে, কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টোর প্রতিশ্রুতিটাও কি খুব বিশ্বাসযোগ্য? যদি তারা আন্দোলনের মুখ সোনাম ওয়াংচুককে তাদের মঞ্চে ডেকে নিতেন তাহলে না হয় তাদের সদিচ্ছা নিয়ে একটু আশ্বস্ত হওয়া যেত। তাই লাদাখের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেই বিষয়টা এখনো অনিশ্চিত। ম্যানিফেস্টোর কথাই যখন উঠল তখন জানিয়ে রাখি, 2019 সালের লোকসভা নির্বাচন অর্থাৎ গত নির্বাচনেই প্রথমবার বিজেপি এবং কংগ্রেস দুই দলেরই নির্বাচনী ইস্তেহারে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলো জায়গা পেয়েছিল। বিজেপির ম্যানিফেস্টোতে এবারও আগের বারের মতোই জল, অরণ্য, পরিবেশ সংরক্ষণ, রিনিউয়েবল এনার্জি, আদিবাসী উন্নয়ন ও অধিকার নিয়ে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত 10 বছর ধরে বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে, তাই 10 বছরের হিসেব যদি নাও ধরি, গত 5 বছরে বিজেপি সেই সব প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে সেই প্রশ্ন উঠেই যায়। 2019-এর নির্বাচনী ইস্তেহার অনুযায়ী লাদাখকে ষষ্ঠ তফসিলের আওতায় আনার প্রতিশ্রুতি যে পূরণ হয়নি তা তো দেখতেই পাচ্ছি। ভুললে চলবে না ছত্তিশগড়ের হাসদেবের জঙ্গলের কথা। কয়লা খাদানের এলাকা বাড়ানোর জন্য সেখানে শয়ে শয়ে জঙ্গলের গাছ কেটে ফেলা হচ্ছে। জঙ্গল সংরক্ষণ, আদিবাসীদের অধিকার আর উন্নয়নের প্রতিশ্রুতি কি তাহলে কথার কথা? ভুলে গেলে চলবে না 2023 সালেই বন সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সংশোধন বিল আনা হয়েছে বিজেপি সরকারের পক্ষে। দুটোর কোনোটাই পরিবেশের জন্য খুব ভালো নয়। তার উপর গ্রিন ক্রেডিটস প্রোগ্রামের কথাই ধরুন। এর ফলে সরকার কর্পোরেট সংস্থাগুলিকে আরও বেশি করে দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ব্যবসা বাড়াতে সাহায্য করছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মেগা প্রজেক্টের মাধ্যমে সেখানকার আদিবাসী জীবনযাত্রায় প্রভাব তো পড়বেই, ধ্বংস হতে পারে সেখানকার প্রাকৃতিক সম্পদ। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন একটি তথ্য সামনে এনেছে, তা হলো এই যে সমস্ত কর্পোরেট সংস্থা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে শিল্প গড়ে তুলেছে, তাদের মধ্যে অনেক বড় সংস্থাই অতীতে পরিবেশের আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছেন। শুধু তাই নয়, বেনামে বিভিন্ন রাজনৈতিক দলকে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন, যার একটা বড় অঙ্কের টাকা বিজেপির পকেটেও ঢুকেছে। বিজেপি তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার বাতাসের প্রতিশ্রুতি দিয়েছিল। দিল্লির বিষাক্ত বাতাসই বলে দেয় এই বিষয়েও তারা কতটা সাফল্য পেয়েছে। কংগ্রেসের ম্যানিফেস্টোতেও পরিবেশ সংক্রান্ত বিষয়ে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই নিয়ে আর আলোচনা করলাম না। যদি দেখা যায় তারা 4 জুন সরকার গঠন করছে, এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। আর কেন্দ্রে যদি আরও একবার বিজেপি সরকার আসে তাহলে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করা কতটা গুরুত্বপূর্ণ তাও আরও একবার মনে করিয়ে দেব। একজন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য, এটা আমার আপনার অধিকারের মধ্যেই পড়ে। ভালো থাকবেন।